হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আমরা পড়ছিলাম ক্লাস 11 আইএসসি বা সিবিএসসি দুজনদের জন্য, অ্যান্ড ইট ইজ অলসো ফর নিট অ্যান্ড জেই, যেটা তোর নিট অ্যান্ড জেইর কনসেপ্টও দেবে। তার এনএলএম পড়ছিলাম, মানে নিউটন লজ অফ মোশন ফ্রিকশন ছাড়া। তার পার্ট 1-এ আমরা এনএলএম ফার্স্ট ল, মানে নিউটনসের ফার্স্ট ল, তার রিলেটেড প্রবলেমস দেখেছি। সেকেন্ড লয়ে দেখেছি আমরা কিভাবে মোশন হয়ে যায়, তারপরে ইম্পালসিভ ফোর্স। আজকে থার্ড পার্টে পড়বো আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কিভাবে ব্লক অন ব্লক, লিফট, ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক উইদাউট ফ্রিকশন সব, অ্যান্ড রকেট মোশন, এই সব কিছু নিয়ে এই থার্ড পার্ট আছে। যারা থার্ড পার্ট দেখবি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোর আগে সেকেন্ড পার্ট দেখে আয়, ফার্স্ট পার্ট দেখে আয়, সেকেন্ড পার্ট দেখে আয়, তারপর তুই দেখ, তোর বুঝতে সুবিধে হবে। তো আশা করছি তোরা ভালো করে পড়াশোনা করছিস। তো চল দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করা যাক। স্যার ফার্স্ট পার্টে কি পড়েছি? এনএলএম এর ফার্স্ট পার্ট পড়েছি, সেখানে ফার্স্ট ল, ব্লক, এফবিডি একদম আপ টু ইকুইলিব্রিয়াম পর্যন্ত থাকবে, সেইখান পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। সেকেন্ড পার্টে কি? সেকেন্ড লস অফ মোশন, ইম্পালসিভ ফোর্স, এই সবগুলো দেখেছি। এখন সেখানে মোশনে চলে গেলে তখন কি হয়? এফ এক্সটার্নাল নেট ইজ ইকুয়াল টু এম। আজকে পড়বো লিফট প্রবলেম। লিফট প্রবলেম পড়ে আমি ব্লক অন ব্লক পড়াবো। এখন আমরা যা পড়ছি কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশনে আবার ব্লক অন ব্লক আছে, সব এর সঙ্গে সব জায়গায় ফ্রিকশন অ্যাড হবে। তো চলো লিফট কি বলছে দেখি। লিফট বেসিক্যালি কি? একটা এরকম লিফট থাকে, এইখান থেকে একটা কপি কলের সাহায্যে, মানে একটা পুলির সাহায্যে অ্যাটাচ থাকে, এ উঠতে থাকে, এ উঠতে থাকে। তার মানে লিফটের পুরো টেনশনটা কোথায় পড়ে? এই স্ট্রিং এ। এইটা খেলা। সেই লিফট উপরে যেতে পারে, নিচে নামতে পারে, অ্যাক্সিলারেশন নিয়ে উঠতে পারে, অ্যাক্সিলারেশন নিয়ে নামতে পারে, ইউনিফর্ম ভেলোসিটিতে উঠতে পারে, ইউনিফর্ম ভেলোসিটিতে নামতে পারে। তো স্যার 4-5টা কেস দেখব, লিফট কি হয় সেটা পড়বো আমরা। আচ্ছা, ফার্স্টে মনে কর 1 নম্বর কেস, when a lift is moving upward direction with acceleration a, কিরকম অ্যাক্সিলারেশন? না ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন a, that a is less than g, মানে g এর থেকে কম অ্যাক্সিলারেশন, g এর থেকে বেশিও হতে পারে, দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস। g এর থেকে কম অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে যাচ্ছে। চলো একটা লিফট আঁকো। তো বেসিক্যালি আমি এখানে লিফটের বদলে লিফটের ভিতরে রাখা লোকটার কথাই আমরা ভাববো। মনে কর এরকম একটা লিফট ছিল, এই লিফটের ভিতরে তুই দাঁড়িয়ে আছিস, দিস ইজ ইউ and your mass is m and the lift is moving upward with acceleration a, and that a is less than g. বেশ স্যার, যখন তুই লিফটের সারফেসে টাচ থাকবে, লিফট তোর উপর কি দেবে? নর্মাল রিয়াকশন। আর যদি টাচ না থাকে, তুই ঝুলিস সুতো ধরে, লিফটের ভিতরে ঝুলছিস, তখন টেনশন কাজ করবে। বেশ স্যার, টেনশন কাজ করবে। তো আমরা বেসিক্যালি এখানে নর্মাল রিয়াকশন নিয়ে দেখবো, যখন ঝুলবে তখন টেনশন ধরে কাজ করবে। আচ্ছা, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম দেখি এই লোকটা, তাহলে এই যে লোকটা এম মাস, এর উপর দিকে কি কাজ, নিচের দিকে কি থাকবে? স্যার ওয়েট, হিজ ওয়েট ইজ mg, উপর দিকে থাকবে নর্মাল রিয়াকশন, সিন্স হি ইজ টাচিং, হিজ ফিট ইজ টাচিং দ্য ফ্লোর অফ লিফট, দিস ইজ mg, দিস ইজ n, and the whole system is moving upward with acceleration a. তাহলে আমি কি এখান থেকে বলতে পারবো n minus mg is equal to ma? yes sir, নিউটন ফার্স্ট ল, এই সেকেন্ড লজ অফ মোশন, বস্তু উপর দিকে যাচ্ছে, so n is positive and mg is negative, is equal to mass into acceleration.
তাহলে n ইজ ইকুয়াল টু এখান থেকে কি পাবো m ইন্টু জি প্লাস এ। আচ্ছা ওয়েট বেড়ে গেছে, n কি ওয়েট, n কি নর্মাল রিয়াকশন মানে ওয়েটের রিয়াকশন। যখন মুভমেন্টে আছে লিফট, যখন উপর দিকে মুভ করছে অ্যাক্সিলারেশন নিয়ে, তখন তার কি হয়েছে ওয়েট গেইন হয়েছে, অ্যাপারেন্ট ওয়েট গেইন। লিফট দাঁড়িয়ে গেলে ওয়েট আবার আগের মতন হয়ে যাবে, কিন্তু এখন apparently when the lift is moving upward with acceleration a, then its weight, his weight, মানে মানুষটার ওয়েট অ্যাপারেন্টলি ইনক্রিজ করেছে। তার মানে কি স্যার মাস ইনক্রিজ করেছে? তার মানে দিস ইজ অ্যাপারেন্ট ওয়েট। কি অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট। আচ্ছা আমরা স্যার ওয়েটকে কি লিখতে পারি? মাস ইন্টু গ্র্যাভিটি, এম ইন্টু জি প্লাস এ। তার মানে মাসের কিছু চেঞ্জ হয়ে গেছে, এম ড্যাশ নিচ্ছি আমি, দ্যাট মাস ইজ এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ বাই জি। দিস ইজ দ্য অ্যাপারেন্ট মাস, দিস ইজ দ্য অ্যাপারেন্ট মাস। বইয়েতে ভরে ভরে কোশ্চেন আছে অ্যাপারেন্ট মাস। মানে যখন বডি লিফট যখন উপরে যায় ওয়েট বেড়ে যায়, তোর ওয়েট ইনক্রিজ হয়েছে মনে হয়, কেন? ডিউ টু দা গ্র্যাভিটি। কারণ তুই গ্র্যাভিটি যদি দেখিস এইখানে, আমাকে বল জি সবসময় কোথায় কাজ করে? স্যার ডাউনওয়ার্ড। আচ্ছা জি ইজ অ্যাক্টিং ইন দিস ডাইরেকশন, জি ইজ অ্যাক্টিং দিস ডাইরেকশন, hence we can say that g relative is equal to g plus a. yes sir, রিলেটিভ মানে অপোজিট দিকে গেলে প্লাস হয়ে যেত। ও যখন লিফট বা যে কোনো বডি মোশনে থাকে তখন জি আর জি থাকে না, কি হয়ে যায় জি রিলেটিভ। উপর দিকে গেলে তখন আর জি জি থাকে না, জি প্লাস এ। সেই তোর ওয়েট ইনক্রিজ করে দিচ্ছে, মাস ইনক্রিজ করে দিচ্ছে। বেশ স্যার, তার মানে যত বেশি অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে তত তোর ওয়েটে বেশি গেন মনে হবে, তোকে নিজেকে ভারী মনে হবে, ইউ ফিল মোর ওয়েটি। আচ্ছা তাহলে স্যার যদি ডাউনওয়ার্ডে নামে তখন কি হবে? স্যার জি এর জায়গায় শুধু কি হয়ে যাবে জি মাইনাস এ, একই দিকে রিলেটিভ। যখনই মোশনে থাকবে তখন আর জি জি থাকে না, জি রিলেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? জি রিলেটিভ। হেন্স দ্য নেক্সট সিনারিও ইজ when a lift is moving downward with an acceleration a and that a is less than g. স্যার কেন জি এর সমান হতে পারে না? ইয়েস স্যার। কেন স্যার জি এর বেশি হতে পারে না? ইয়েস স্যার। দ্যাট আর দ্য স্পেশাল কেসেস। দেখবো তো, চলো লিফট আকার এঁকে ফেলো, সেই অসভ্য লিফট এঁকে ফেলো। এই আমাদের লিফট, লিফটের ভিতরে তুই দাঁড়িয়ে আছিস, লিফটের ভিতরে ইউ স্ট্যান্ড and you are standing here and your mass is m and the whole lift is moving downward with acceleration a. If I draw the FBD, then this is mass, a weight of the man, this is normal reaction and the lift is moving downward. Hence from here we can say mg minus n, since the body is moving downward, so mg is greater than n, mg minus n is equal to ma, Newton's second law. Hence from here n is equal to mg minus a. Oh, this is the apparent weight. Weight দেখ লেস হয়ে গেছে, কমে গেছে। apparent weight অ্যাপারেন্ট মানে
সেই সময় কতটা ইনক্রিজ হয়ে গিয়ে কতটা হয়েছে, অ্যাপারেন্টলি ইউ আর মেজারিং। যখনই লিফট দাঁড়িয়ে যাবে তখন আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে এটা স্যার মাস ইনটু গ্র্যাভিটি। আচ্ছা, এম ড্যাশ ইনটু জি is equal to m g plus a g minus a. So from here m dash is equal to m into g minus a by g. This is the apparent mass. Apparent mass. Apparent mass. Apparent mass. বেশ, হিসেবও তো তাই ছিল স্যার, এখানে জি ও নিচের দিকে কাজ করছে, hence here g will not work, g relative will work, and that is g minus a. Why it is g minus a? Because g is greater than a. And from here, তার মানে লিফট যখন উপরে যায় তখন কি হয়, জি আর জি থাকে না, জি প্লাস এ। লিফট যখন নিচে নামে তখন জি মাইনাস এ, জি আর জি থাকে না। যখন উপরে যাবি ওয়েট গেইন হয়, তোর মনে হয় যেন ওয়েট বেড়ে যাচ্ছে, আর যখন নিচে নামিস তখন ওয়েট কম মনে হয়। এইখান থেকেই 1 নম্বর কন্ডিশন, ইফ এ ইজ ইকুয়াল টু জি, মানে লিফটটা জি অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, মানে কি হচ্ছে, ফ্রি ফলস হচ্ছে। লিফটার কেউ এইখান থেকে যে সুতোটা ছিল সেইখানটাকেও কেটে দিয়েছে, এইখানটাকেও কেটে দিয়েছে, ও কি হবে, ফ্রি ফলস হবে। সো ফ্রি ফলস, देन नॉर्मल रिएक्शन कितना होगा रे कालिया, m इंटू जी माइनस जी, जीरो। ও বাবা, ওয়েটলেসনেস ফিল হবে, কি হবে, ওয়েটলেসনেস, তোর ওয়েটই মনে হবে না, ওয়েটলেসনেস ফিল হবে, তোর কোনো ওয়েটই মনে হবে না। ছাদে যাবি কি এরকম ভাবে জাস্ট পড়ে গেলি, হ্যাঁ যদিও করিনিস, কি হচ্ছে, তোর ওয়েটলেসনেস ফিল হয়। ওই জন্য যখন নাগরদোলা থেকে নামিস, নাগরদোলা যখন ডাউনওয়ার্ড নামে ফ্রি ফলস হয়, এখানে খুব ভয় লাগে, খুব ভয় লাগে, কেন, তোর ওয়েটলেসনেস ফিল হয়। আচ্ছা স্যার, যদি ইফ 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 এ ইজ গ্রেটার দেন জি, এ ইজ গ্রেটার দেন জি, জি এর থেকেও বেশি অ্যাক্সিলারেশন নিয়ে নামবে, তখন কি হবে, দেন সাপোজ সাপোজ মনে কর এ, সাপোজ এ ইজ ইকুয়াল টু 2g, 2g ডবল গ্র্যাভিটি, ডাবল অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, ওয়াও। দেন এন ইজ এম ইন্টু জি মাইনাস এ ছিল, এর জায়গায় কি লিখবো, 2g, হেন্স ইট ইজ মাইনাস mg, minus sign indicates the weight is, normal reaction is, actually normal react acts in upward direction লিফটের ক্ষেত্রে, এখন কি হয়ে গেছে, নেগেটিভ মানে নিচের দিকে। ও বাবা, তার মানে এটাই তো ওয়েট, ওয়েট আগে কোন দিকে লাগতো, নিচে লাগতো, এখন তোর কোন দিকে লাগবে, উপরের দিকে। ও আচ্ছা, লিফট নামবে আর তুই উপর দিকে যেতে থাকবি, লিফট নামবে তুই উপর দিয়ে যাবি, লিফট নামছে তুইও উপর দিকে যাচ্ছিস, টাকাস করে মাথাটা ঠুকে যাবে। দিস ইজ দ্য কন্ডিশন, এতটাই স্পিডে যত বাড়বে তত তাড়াতাড়ি হবে সেইটা। লাস্ট 3 নম্বর কেস, when a lift moves either upward or downward with uniform speed, with uniform velocity, ওটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ছিল, ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি যা ইচ্ছা বলতে পারিস। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, অ্যাক্সিলারেশন জিরো। এই যে লিফট, সেই লিফট, সুন্দর লিফট, লিফটের ভিতরে তুই দাঁড়িয়ে আছিস, এই যে তুই দাঁড়িয়ে আছিস এন মাস, লিফট উপর দিকেই যাক বা নিচের দিকেই যাক, যা ইচ্ছা হোক, ইউনিফর্ম স্পিড মানে কি, অ্যাক্সিলারেশন জিরো, এ ইজ জিরো, এ ইজ জিরো। তাহলে আমি যদি দেখি নিচের দিকে এমজি, উপর দিকে নর্মাল রিয়াকশন,
no acceleration is acting, hence we can say that n is equal to mg, মানে no gain in weight or no loss in weight, মাসেরও চেঞ্জ হচ্ছে না, ওয়েট চেঞ্জ হচ্ছে না, মানে ওয়েট অ্যান্ড মাস আনচেঞ্জড, ইউনিফর্ম ভেলোসিটি বা স্পিডে গেলে উপরেই যাক নিচেই যাক নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। এই তিনটে কেস আমার ইম্পর্টেন্ট, এই তিনটে কেসের উপরে তোকে কোয়েশ্চেন দেয় বোর্ডসে বেশি বলে, এই যে এইখানে করেছি না, এই যে অ্যাপারেন্ট মাসগুলো কে মাস কে মাপে, স্প্রিং স্প্রিং না স্প্রিং তুলা বলে ওটাকে ইংলিশে, বা ইংলিশে কি বলে, আরে ভুলে যাচ্ছি, পেটে আসছে মুখে আসছে, যাই হোক ওইটা দিয়ে তোকে একটা মেশিন রেখে দিয়েছে, মাস কত হবে বলে তিনটে অপশন দেবে, তিনটে কেস দেবে, একটা অ্যাক্সিলারেশন নিয়ে উপরে যাচ্ছে, একটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, আর একটা আছে ইউনিফর্ম স্পিড নিয়ে সে উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। ইউনিফর্ম স্পিডের বেলা কোনো কিছু চেঞ্জ হবে না, উপরের দিকে যখন যাবে তখন তার ওয়েট বেড়ে যাবে, নিচে যখন নামবে তখন তার ওয়েট কমে যাবে। দিস আর দ্য থিংস রিলেটেড টু লিফট। এবার আমাকে পড়তে হবে ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক, এই জিনিসগুলো শিখব উইদিন লিফট। দেখ নেক্সট হচ্ছে ব্লক অন ব্লক মেথড, মানে প্রবলেমস, এরকম তোকে অঙ্ক দেবে কি না, ব্লক অন ব্লক প্রবলেম, ব্লক অন ব্লক, যা এখানটা খুলে চলে গেল, ব্লক অন ব্লক প্রবলেম, ব্লক অন ব্লক প্রবলেম, প্রবলেম। অ্যাকচুয়ালি ব্যাপারটা এইখানে হচ্ছে কোনো ফ্রিকশন নেই, কোনো ফ্রিকশন নেই। তো মনে কর এরকম একটা সারফেস আছে, স্মুথ সারফেস, নো ফ্রিকশন ইজ অ্যাক্টিং হিয়ার। বাঁকা লাইন টেনেছি তো, ভেরি গুড, আমি সামনে থেকে আগলেই বাঁকা লাইন টানি, মানে এটা আমার অভ্যেস হয়ে গেছে। আচ্ছা এরকম দুটো ব্লক আছে, দুটোর জায়গায় তিনটেও থাকতে পারে, এই সারফেসটা হচ্ছে স্মুথ সারফেস, না হলে কেস আলাদা হয়, এটা হচ্ছে স্মুথ সারফেস। শুধু এইটা নয়, ইচ সারফেস ইজ স্মুথ সারফেস, সারফেসেস অল স্মুথ সারফেসেস, সব কটা এইখানে এইখানে সব স্মুথ সারফেস। সো দিস ইজ M1 block and this is M2 block. Now they will ask you what is the normal reaction between M1 and M2 block, মানে স্যার এখানে দু জায়গায় নর্মাল রিয়াকশন কাজ করবে, নর্মাল রিয়াকশন will act two places, at this place between M1 and M2 block and between M2 block and the surface, ফ্লোরের যে সারফেস তার মধ্যে। তো তোকে নাম দিয়ে দিতে পারে, এটা এ ব্লক, এটা বি ব্লক, তোকে বলবে হোয়াট ইজ দ্য নর্মাল রিয়াকশন বিটুইন এ অ্যান্ড বি ব্লক, এখানে এটাই কাজ। তোকে সলভ করবো কি করে, আগে জেনারেল মেথড শিখি, তারপর কি করব, একে ঠান্ডা করে দেবো। প্রথম আমাকে বল M1 মাসের জন্য আমি যদি ভাবি, M1 মাসের জন্য, M1 মাসের কি আছে, ওয়েট আছে স্যার, ইয়েস স্যার, ওয়েট কোন দিকের কাজ করে স্যার, ডাউনওয়ার্ড, সো দিস ইজ M1G। M2 ব্লক M1 এর উপরে একটা কি দেবে, নর্মাল রিয়াকশন, চলো নর্মাল রিয়াকশন, দিস ইজ M1G and this is normal reaction N1, কে দিচ্ছে, the M2 is applying on M1, M1 ও সেম নর্মাল রিয়াকশন কাকে দেবে, M2 কে দেবে। Every reaction has opposite and equal reaction, থার্ড ল। আচ্ছা তাহলে এইখান থেকে এবার M2 এর ক্ষেত্রে ভাব, M2 এর ক্ষেত্রে প্রথম কথা স্যার M2 এর নিচের দিকে তার ওয়েট আছে, ইয়েস স্যার, দিস ইজ M2G, দিস ইজ M2G। M1 M2 কে নরমাল, M2 M1 কে নরমাল রিঅ্যাকশন দিচ্ছিল, M1 ও ঘুরিয়ে কি করবে, M2 কে নরমাল রিঅ্যাকশন দেবে, দিল, দিস ইজ N1। এবার সারফেস আবার M2 কে কি দেবে, উপর দিকে নরমাল রিঅ্যাকশন, এই রকম এই রকম, হবে না হবে না,
হবে না হবে না, পোকাটা এসে মাখিয়ে দিল টুকুস করে। আচ্ছা, বুঝতে পারলুম স্যার। দিস ইজ ওয়েট অফ M2 M2G। This is the normal reaction N1 that is providing by the M1 on M2। কারণ M2 যদি M1 কে নর্মাল রিয়াকশন দেয়, N1 এও M1 ও কি দেবে, M2 কে দেবে। এবার সারফেস যে M2 কে দিচ্ছে সেটা ডিফারেন্ট, কেন? সারফেস আলাদা। সারফেস আলাদা হলেই কি হয়ে যায়, নর্মাল রিয়াকশন আলাদা। যেমন স্ট্রিং আলাদা হলে কি হয়, ফর দ্য ডিফারেন্ট স্ট্রিংস different tension will be appear, same logic। এবার the whole system is not moving, it is in rest, from equilibrium we can say that N1 is equal to M1G। স্যার এটাই তো নর্মাল রিয়াকশন ছিল বিটুইন A and B, हो गया। আর একটা কি এইখান থেকে লিখতে পারবো, N1 plus M2G is equal to N2, so from here N2 is equal to M1 plus M2 into G, কারণ N1 সমান কত এসছে, M1G। হিসেবে তাই স্যার। তার মানে যে ব্লকটা বলছে, তুই দেখ এ আর বি এর মধ্যে আমি এ কে চেপে দিচ্ছি, M1 into G, খাতা। সারফেস কত দেবে, সারফেসের নিচে কেউ নেই, টোটাল মাস কত, M1 plus M2 into G, हो गया। মানে যার ব্লক দুটোর মধ্যে বলবে উপরেরটা বাদ দিয়ে নিচের গুলোকে চেপে দিতে থাকবো, মাস ইন্টু জি, তাহলেই নর্মাল রিয়াকশন বেরিয়ে যাবে। সেম জিনিস অ্যাপ্লাই করে আমায় বল, এরম একটা অসভ্যতকে অঙ্ক দিচ্ছে, সিন্স ফ্রিকশন ইজ অ্যাবসেন্ট, তাই এসব হচ্ছে। ফ্রিকশন এলেই খেলা হবে, দারুণ খেলা। আচ্ছা, সেম তোকে কনফিগারেশন এরকম অসভ্য জিনিস দিচ্ছে, তুই আমাকে উত্তরটা বলবি। এরম একটা ব্লক, এর উপরে একটা আর একটা ব্লক, এর উপরে আর একটা ব্লক। স্যার all the surfaces are smooth surfaces। স্যার this is A block, this is B block, this is C block, this is 2 kg, this is 4 kg and this is 6 kg, and G is given as 10 meter per second square। তোকে বলেছে what is the normal reaction between A and B block, what is the normal reaction between B and C block, সারফেসে চাই। তাই তোকে তিনটে ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে জেনারেল মেথডে গেলে, M1 এর জন্য, 2 কেজির জন্য, 4 কেজির জন্য, 6 কেজির জন্য। বাপ রে বাপ, हम तो वैसा नहीं करेगा, का रे विनोद, हम टेक्निक यूज करेगा। A আর B এর মধ্যে नीचे गुलो চেপে গেল, কত है, 2 है, 2 प्रेजेंट है, 2 इंटू जी, जी कितना है, 10 है, 20 নিউটন, हो गया। নেক্সট বি আর সি এর মধ্যে, তাহলে এইটা চেপে যাবে, 2 প্লাস 4 इंटू 10 इज इक्वल टू 60 নিউটন, কারে বিনোদ, हो गया। কিচ্ছু দরকার নেই কোনো ফ্রি বডি ডায়াগ্রামের, আমার হবেই এটা। নেক্সট সেম সিনারিওকে, সেম জিনিসটাকে আমি লিফটে নিয়ে যাচ্ছি, উইদিন আ লিফট। এই আমার কনফিগারেশন ছিল, তাই তো, এই আমার কনফিগারেশন ছিল। এনে তবে তো মজা পাবি, এটা এ, এটা বি, এটা সি, এটা 2 কেজি ছিল, 2 কেজি, this was 4 kg and this is 6 kg, and the lift is moving upward with 2 meter per second squares acceleration, g is given that 10 meter per second square। 9.8 ধরলে 9.8 ধরবে, এটা 1 নম্বর কেস বলেছে। এই তখন 1 নম্বর কেসের জন্য নর্মাল রিঅ্যাকশন বিটুইন এ বি और नॉर्मल रिएक्शन बिटवीन बी सी कितना होगा रेखा दिया। सर नॉर्मल रिएक्शन ए और बी এর মধ্যে মানে নিচের গুলো চেপে গেল, নিচের গুলো চেপে গেল, कितना है 2 है, ইনটু কত 10, তুমি 20 খেয়ে নাও, 10 প্লাস 2 উপর দিকে যাচ্ছে, লিফট থাকলে তো আর হয় না জি, जी प्लस 1 तो कितना हो जाएगा,
কিছু নেই, সেম টু সেম। আমি জানতাম তুই বলবি 10, সো দিস ইজ 10 প্লাস 2, 24 নিউটন। এইটা কত হবে বি আর সি এর মধ্যে? 2 প্লাস 4 6, ভেরি গুড, ইন্টু 10 প্লাস 2, মানে 10 আর 10 নেই, 6 12 72, 72 নিউটন। নাও 1 সেকেন্ড উপর দিকে গেলে ওয়েট বাড়ে, বেড়েছে? ইয়েস স্যার, ইট ওয়াজ previously the normal reaction between AB was 20 newton, now it is 24 newton, increasing. ওটা ছিল 60 নিউটন, এটা কত হয়েছে 72। আচ্ছা, সেম জিনিস তোকে বলতো যদি 2 নম্বর কেস, লিফটটা 4 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামছে, তখন 2 নম্বর ক্ষেত্রে কি হতো? নর্মাল রিঅ্যাকশন 2 নম্বরের জন্য, নর্মাল রিঅ্যাকশন বিটুইন এ বি, তখন কি হতো? 2 ইন্টু 10 মাইনাস 2, 8 দুগুণে 16, কমে যাচ্ছে, কমতো, ওয়েটলেসনেস ফিল হতো, মানে ওয়েট কম হতো মনে হতো, হচ্ছে। নর্মাল রিঅ্যাকশন বিটুইন বিসি, তো 2 প্লাস 4 ইন্টু 10 মাইনাস 2, 6 48 নিউটন। ও বিসি, বিসি, হ্যাঁ হ্যাঁ। আর যদি বলতো ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে নো চেঞ্জ, তখন জি জি থাকতো। আচ্ছা, বল কিছু আছে না নেই? একদম ইজি জিনিস। এরপরের প্রবলেম হচ্ছে ব্লক সাইড ব্লক। স্যার এতেও কি কিছু টেকনিক আছে? ইয়েস স্যার, সবে টেকনিক আছে। ব্লক সাইড ব্লক, ব্লক সাইড ব্লক, এর প্রবলেম একটু বেশি আসে। ব্লক সাইড ব্লক প্রবলেম বইতে ভরে ভরে আছে প্রবলেম। মনে কর এরকম একটা সারফেস আছে, হ্যাঁ, অল দা সারফেসেস আর স্মুথ, বুঝে, সব স্মুথ সারফেস, হ্যাঁ। তো স্যার একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে, এটা এ ব্লক, এটা বি ব্লক, এটা হচ্ছে M2, এর মাস হচ্ছে M1, thus all the surfaces are smooth। এবার কি করছে? a force is applying, কি? a force is applying here, a force, তখন then we need to find out the normal reaction between A and B block। স্যার নর্মাল রিঅ্যাকশন এইখানেও আছে, এইখানেও আছে, ওইটা নয়, এ আর বি এর মধ্যে, এ বি কে দেবে, বি এ কে দেবে। তখন কি করব? চলো ফ্রি বডি ডায়াগ্রাম আগে জেনারেল করি। M2 এর জন্য আগে বল, আচ্ছা আগে M1 এর জন্য বল, M1 এর জন্য কি কি ফোর্স আছে? স্যার M1 এর নিজের ওজন আছে, ওয়েট M1g, সারফেস, এই সারফেসটা M1 কে নরমাল রিঅ্যাকশন দেবে, দ্যাট ইজ N1। এই ফোর্সটা আছে না স্যার? ফোর্স নেই, ফোর্স তো এর উপর লেগেছে। আমার পেছনে ব্যাগ আছে, আমার পিঠে ব্যাগ আছে, তুই আমার ব্যাগটাকে ঠেলিছিস, আমি যাব, আমার সঙ্গে ব্যাগও যাবে, আমাদের অ্যাক্সিলারেশন কি হবে? সেম। ও তার মানে এই পুরো সিস্টেমটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে চলবে। দ্যাট অ্যাক্সিলারেশন ইজ হাউ মাচ? ফোর্স বাই টোটাল মাস। বুঝেছিস না বুঝিনিস? M2টা, এটা বার করে দিবি। আমার পিঠে ব্যাগ আছে, তুই আমার ব্যাগ গেঁথে দিয়েছিস, সেই ফোর্স আমার উপর অ্যাপ্লাই হয় না, কার উপর অ্যাপ্লাই হয়েছে? ব্যাগের। ব্যাগ আমাকে নর্মাল রিঅ্যাকশন দিয়ে আগিয়ে দিয়েছে, তাহলে আমি আর ব্যাগ কি হবে? একই অ্যাক্সিলারেশন নিয়ে যাব, সেম কনসেপ্ট। F force is applying on M2, the whole system will move with an acceleration and that acceleration is force by total mass। এইটা আমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্সিলারেশন বার করা। এবার এই বডিটা কোন দিকে যাচ্ছে? এই দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে, এই দিকেই যাচ্ছে এ অ্যাক্সিলারেশন নিয়ে। তাহলে আমাকে বল, যেহেতু বডি উপর নিচে হচ্ছে না, N1 সমান কত লিখতে পারবো? M1g। কোনো ফোর্স নেই মানে M1 কে M2 কি দেবে? এইদিকে নর্মাল রিঅ্যাকশন, সেই নর্মাল রিঅ্যাকশন হলো দ্যাট ইজ N। দিস N ইজ ইকুয়াল টু M এ হবে না,
মানে m1 ইন্টু এ হবে না, এর ভ্যালুটা বসিয়ে দাও, কারণ এইদিকে তার ফোর্সই নেই, একটাই ফোর্স আছে, ওর জন্যই ওইদিকে যাচ্ছে। সেম ভাবে m2 এর জন্য ভাব, এখানটা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? m1 এর m1g ওয়েট নর্মাল রিঅ্যাকশন এই সারফেস দিচ্ছে, এইদিকে সারফেস, তারপরে এ কে কি দেবে, m2 m1 কে কি দেবে, নর্মাল রিঅ্যাকশন এইদিকে দেবে, তার জন্যই তো সে যাচ্ছে কত অ্যাক্সিলারেশন নিয়ে, n, তাহলে n সমান কি হবে m1। সেম জিনিস m2 এর ক্ষেত্রে ভাব, নিচের দিকে m2 এর ওয়েট আছে m2g, উপর দিকে এই যে সারফেস একে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে এইদিকে, দ্যাট ইজ n2। এবার ভাব এফটা লেগেছে m2 এর উপরে এইদিকে, m1 m2 কে এইদিকে নর্মাল রিঅ্যাকশন দেবে কোনটা না n, m2 m1 কে n দিচ্ছিল, m1 ও ঘুরিয়ে কি করবে এইদিকে নর্মাল রিঅ্যাকশন দেবে n, সেটাই এঁকেছি। আলটিমেট দ্য বডি উইল মুভ ইন দিস ডাইরেকশন উইথ a acceleration, so this is equal to this, n2 is equal to m2g, তোকে n1 n2 চায় না, তাহলে এইখান থেকে আমায় বল f মাইনাস n ইজ ইকুয়াল টু কত হবে m2a, এনটা বার করলেই হয়ে গেল, এনটাই তো নর্মাল রিঅ্যাকশন। ও 1 মিনিট, আমার কাজ হচ্ছে অ্যাক্সিলারেশনটা বার করে নেওয়া, টোটাল ফোর্স, ফোর্স বাই টোটাল মাস, অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল। ওইখানে কি করতি, নিচের গুলো চেপে দিতিস, এখানে দেখ এ আর বি এর মধ্যে বলেছে বাম দিকটা চেপে দে, m1 ইন্টু এ। আচ্ছা কেন বাম দিকটা চাপলু, দ্য ফোর্স ইজ অ্যাক্টিং ইন দ্য লেফট সাইড, যদি ডান দিকে ফোর্সটা লাগতো তখন কোন দিকটা চাপতুম, ডান দিকটা। আয়া চলো একে সঠিক ইউজ করে অঙ্ক করব, সোজা জিনিস, কুছু নাহি হায়, কুছু নাহি হায়। এরম একটা ব্লক আছে, এই সারফেস আছে, এইখানে তিনটে ব্লক আছে মনে কর, এনে ব্লক আঁক, এই 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 হয়েছে, আমি এর মনে কর 10 কেজি, এটা 5 কেজি, এটা 2 কেজি, 2 কেজি, 2 কেজি, এই দিক থেকে আমি ফোর্স দিয়েছি 34 নিউটন, এইটা এ, এইটা বি, এটা সি, তাহলে এইখানে একটা নর্মাল রিঅ্যাকশন লাগবে, এইখানে একটা লাগবে, তোকে বলেছে n বিটুইন বিসি অ্যান্ড n বিটুইন নর্মাল রিঅ্যাকশন বিটুইন এ বি। প্রথমেই আমার কাজ কি বলেছিলুম, অ্যাক্সিলারেশন বার করা, এ সমান फोर्स कितना है 34, कितना मास है 10 प्लस 5 प्लस 2, सो ए इज इक्वल टू 2 मीटर पर सेकेंड स्কয়ার। তাহলে বি আর সি এর মধ্যে ফোর্স কোন দিকে লেগেছে, বাম দিকে, তাহলে বাম দিকে গুলো চেপে দাও, 2 ইনটু 2 4 নিউটন, এ বির মধ্যে বাঁ দিকটা চেপে দাও, 5 প্লাস 2 5 প্লাস 2 ইনটু এ কত 2, তার মানে 14 নিউটন, এটা 4 নিউটন হবে। আয়া এই কেসটাই যদি ডান দিকে পড়তো ফোর্সটা, তখন ডান দিক থেকে চেপে চেপে আসতে হতো। এই হচ্ছে লজিক, টপ অঙ্ক হবে, মানে মুখে মুখে হবে, মুখে মুখে অঙ্ক, মুখে মুখে ক্যালকুলেশন করে উত্তর বসিয়ে দিতে পারবে। এই ছিল ব্লক অন ব্লক, ব্লক সাইড ব্লক। এরপর পড়বো আমরা মানে লিফটের ভিতরে নিয়ে গিয়ে, এরপর আমরা পড়বো লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এবং তাকে অ্যাপ্লাই করে ভালো ভালো নিউমেরিক্যালস হয়। কারণ অ্যাকচুয়ালি আমরা কলিশন পড়বো, কলিশনেরই একটা পার্ট, কলিশন আমরা আলাদা করে পড়বো ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, এইখানে আপাতত উপর দিয়ে আমাকে বলতে হবে। নেক্সট হচ্ছে কনজারভেশন, লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কি বলছে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে ইনিশিয়াল টোটাল ইনিশিয়াল মোমেন্ট, টোটাল ইনিশিয়াল মোমেন্টাম, total initial momentum is equal to total final momentum, total final, হ্যাঁ স্যার লিনিয়ার মোমেন্টাম নিয়ে আমরা কথা বলছি, হ্যাঁ লিনিয়ার, অ্যাঙ্গুলার পরে পড়বো, মোমেন্ট মানে আগে আর পরে মোমেন্টাম সেম থাকবে। অ্যাকচুয়ালি কলিশন মানে হচ্ছে যখন দুটো বডি
সামনাসামনি এসে ধাক্কা মারে, সেই কলিজন অনেক ধরনের হয়। একটা হয় পারফেক্টলি ইলাস্টিক কলিজন, পারফেক্টলি ইলাস্টিক কলিজন আবার হয় হেড অন হেড 1D 2D অবলিক কলিজন। আবার পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন হয়, আবার পার্টলি ইলাস্টিক অ্যান্ড পার্টলি ইনইলাস্টিক কলিজন হয়, সেগুলো আমরা কলিজনে পড়ব। এইখানে আপাতত ধরে রাখ, এইখানে আমরা যে কলিজনটা পড়বো দ্যাট ইজ পারফেক্টলি ইলাস্টিক কলিজন। আচ্ছা, আর এই মোমেন্টাম থেকে বোম ব্লাস্টের অঙ্ক বিশাল ফেমাস অঙ্ক, আর তার একটাই নিনজা টেকনিক, মুখে মুখে উত্তর হবে। এখন স্যার ইনিশিয়াল মোমেন্টাম যদি বলিস, বলছে মনে কর একটা বডি আছে, এরকম একটা বডি আছে, এরকম একটা বডি আছে। স্যার মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, কারণ ডাইরেকশন আছে, কার জন্যে? ভেলোসিটির জন্য। মোমেন্টাম ইজ দ্য প্রোডাক্ট অফ ভেলোসিটি অ্যান্ড মাস অফ দ্য বডি। তো স্যার এইটা m1 মাস, এইটা m2 মাস। এ এই দিকে যাচ্ছিল u1 স্পিড নিয়ে, এ এই দিকে যাচ্ছিল u2 ভেলোসিটি নিয়ে, তারপর গিয়ে তাদের মধ্যে কলিজন হয়। তাহলে এটা কি বিফোর কলিজন অ্যান্ড দিস ইজ আফটার কলিজন। আফটার কলিজন m1 m2 and their velocities v1 and v2। এখন যদি x axis এর দিকে যায় then the velocity will be treated as positive, and if the body is moving towards the negative x axis then it is negative velocity। as a result momentum কি হবে? পজিটিভ নেগেটিভ, মানে এই দিকটা পজিটিভ হলে এই দিকটাতে এলে কি হবে? নেগেটিভ। y axis এর পজিটিভে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। আই ক্যাপ জে ক্যাপ মনে পড়ছে, একদম সেই সব ইউজ করবে। এখন এ যদি একে ধাক্কা মারে, এরা যদি কলিজন হয়, কখন ধাক্কা হবে? যদি u1 গ্রেটার দেন u2 হয়, তবেই ধাক্কা হবে, কারণ একই দিকে যাচ্ছে। যদি উল্টো দিক থেকে আসে কোনো অসুবিধা নেই। ফর দিস সিকোয়েন্স অর দিস সিনারিও u1 মাস্ট বি গ্রেটার দেন u2। তাহলে লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বলছে এর মোমেন্টাম কত? m1 u1, এর কত? m2 u2, this is the initial total is equal to m1 v1 plus m2 v2। this is the conservation of linear momentum। এইখান থেকে আমাকে বল নিউটনস থার্ড ল কি ছিল? থার্ড ল অফ নিউটন, every action has equal and opposite reaction, so F12 is equal to minus of F21। এটা যদি রিঅ্যাকশন হয় ওটা রিঅ্যাকশন, মাইনাস সাইন or negative sign is indicating that the forces are in opposite direction, but the value wise the both forces are same, so the value of F12 is equal to value of F21। মানে এক নম্বর বডি দু নম্বরের উপরে যে ফোর্স দিচ্ছে আর দু নম্বর বডি এক নম্বর বডির উপরে ফোর্স দিচ্ছে। আমি তোকে থাবড়ালাম, আমার হাত তোর উপর অ্যাকশন দেবে আর তোর গাল আমার হাতের উপরে রিঅ্যাকশন দেবে। অ্যাকশন রিঅ্যাকশন অলওয়েজ অ্যাক্টস অন ডিফারেন্ট বডি, দে নেভার অ্যাক্টস অন দ্য সেম বডি। সেম বডিতে কোনোদিন অ্যাকশন রিঅ্যাকশন পড়ে না। সো দিস ইজ দ্য ফার্স্ট ল। ইফ আই অ্যাপ্লাই দ্য ভেক্টর দেন ইট ইজ রিটেন অ্যাজ লাইক দিস। তাহলে আমাকে এইখান থেকে বল, এটাই লিনিয়ার মোমেন্টাম হবে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এখন এইখান থেকে আমাকে বল m1 u1 মাইনাস m1 v1 করতে পারবো, আর ওইদিকে m2 v2 মাইনাস m2 u2। তাহলে এইখান থেকে আমি স্যার মাইনাস m1 কমন নিচ্ছি, তাহলে v1 মাইনাস u1 is equal to m2 কমন নিচ্ছি v2 মাইনাস u2। তাহলে এইটাকে লিখতে পারবো m1 v1 মাইনাস u1 বাই, এখান থেকে মাইনাসটাকে এইদিকে নিয়ে নিচ্ছি v2 মাইনাস u2। এখন তুই দেখ
এই যে কলিশনটা হবে একটা টাইম লাগবে, তো লেট টি বি দ্য টাইম। তাহলে আমি দুদিকে টি দিয়ে ভাগ করতে পারবো। এইটা ফার্স্ট বডি, এটা সেকেন্ড বডি। এইটা হচ্ছে দেখ ফার্স্ট বডির মাস, ফার্স্ট বডির ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম কি হয়? অ্যাক্সিলারেশন। সো m1 এইখানে লিখছি m1a1 is equal to minus m2a2. কেন? This is the acceleration of the second body. Hence f1 is equal to minus f2. wow, ये तो নিউটনের থার্ড ল है। তাহলে লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে থার্ড ল প্রমাণ হয়ে গেল, কিংবা থার্ড ল থেকে লিনিয়ার মোমেন্টাম পিছন দিকে চলে যাবো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। স্যার বোর্ডসে বিশাল ইম্পর্টেন্ট যে নিউটন লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে থার্ড ল প্রুভ করো, কিংবা থার্ড ল থেকে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রুভ করো। এখন এইখানে অ্যাকচুয়ালি দেখ এই বডিটা একে চেজ করছিল নি, সো দ্য রিলেটিভ ভেলোসিটি অর চেজিং ভেলোসিটি ইজ u1 minus u2 since they are moving in the same direction, and this is the separation velocity, velocity of separation, ধাক্কা লাগার পর সেপারেট হয়ে যাচ্ছে। যদি if m1 is equal to m2 is equal to m হয় আর মুখোমুখি ধাক্কা মারে গিয়ে পুরো হেড অন হেড কলিশন হয় 1d, যদি দুজনের মাস সেম হয়ে যায় তখন ভেলোসিটি কি হয়ে যায়? ইন্টারচেঞ্জ হয়ে যায়। কি হয়? ভেলোসিটি ইন্টারচেঞ্জেস হয়ে যায়, ভেলোসিটি ইন্টারচেঞ্জেস। তখন এই v1 হয়ে যাবে u2 অ্যান্ড v2 হয়ে যাবে u1, ইন্টারচেঞ্জ হয়ে যায়। এটা টেকনিক, আমরা কলিশনে পড়বে আরো ভালো করে। তো এর উপর ডিপেন্ড করে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, ভালো ভালো প্রবলেম। তো ফার্স্ট এইখান থেকে যেটা আসে বোম ব্লাস্ট, বোমস প্রবলেম, বোমস প্রবলেম। একটা বোম থাকবে, মনে কর না, আচ্ছা দিস ইজ দ্য অ্যাক্সিস। স্যার এদিকটা একটা অ্যাক্সিস এক্স আই ক্যাপ, এদিকটা মাইনাস আই ক্যাপ, এদিকটা জে ক্যাপ, এদিকটা মাইনাস। তো স্যার একটা বোম ছিল, এটা একটা বোম। ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল। ইনিশিয়ালি এর মোমেন্টাম কত ছিল? 0, রেস্টে ছিল। এই বোমটার তিনটে কম্পোনেন্ট, বোমটা ফাটার পর তিনটে মাসের পার্টে ভাগ হয়ে গেছে, m1 is to m2 is to m3, এরকম তিনটে পার্টে ভাগ হয়ে যাবে। তোকে বলবে দুজন দুদিকে যাবে পারপেন্ডিকুলার দিকে, সে যে কোনো দিকে যেতে পারে। তোকে আমি এখানে উদাহরণ দিচ্ছি, মনে কর m1 যে যার মাস m1 সে এই দিকে যাচ্ছে, সে এই দিকে যাচ্ছে, তো এর মোমেন্টাম কত হবে? m1 v1। আচ্ছা, আর একজন যাচ্ছে এইদিকে, এইদিকে পারপেন্ডিকুলার, তাহলে এটা কত হবে? m2 v। আচ্ছা ভি করে নে, ভি। দুজনের স্পিডই সেম, নাও সেম থাকতে পারে। তাহলে থার্ড যে পার্টিকেলটা ছিল, থার্ড পার্ট, সে কোথায় যাবে? তার স্পিড কত হবে? তোর সব সময় কাজ, প্রথম দুজন যা থাকবে এদের রেজাল্ট্যান্ট কোন দিক দিয়ে হবে? সব তো ভেক্টর, রেজাল্ট্যান্ট কোন দিকে হবে স্যার? স্যার এই রেজাল্ট্যান্ট এই দিকে হবে। and this resultant, the value of resultant, এর ভ্যালু অফ রেজাল্ট্যান্ট কত হবে? আন্ডার রুট m2v এর স্কয়ার প্লাস m1v এর স্কয়ার, 90, বাকিটা তো আর লিখবো না, 90। আচ্ছা, তাহলে যে থার্ড পার্টিকেলটা আছে তাকে ঠিক এর উল্টো দিকে যেতে হবে, না হলে তো ক্যান্সেল আউট করবে না। তাহলে থার্ড পার্টের মাস কত? m3, ও বাবা এম লিখেছি দে, m3। আমি এর ভেলোসিটি ধরে নিলাম v ড্যাশ, আসবে বেরিয়ে অটোমেটিক্যালি চলে আসবে।
প্রথম দুজনের রেজাল্ট্যান্ট সেটা বার করে নেবো, তার উল্টো দিকে করে দেবো। হয়েছে? এখন তোকে এরকমও বলতে পারে যে এদের দুজনের এরকম হলে এর রেজাল্ট্যান্ট মানে থার্ড যে পার্টটা আছে মাসের তার মোমেন্টাম ভেক্টরে কি হবে। দেখ, এ যদি m1v হয় এই দিকটা কি হবে স্যার, এই দিকটা কি হবে স্যার, m1v, এটা i ক্যাপ মাইনাস i ক্যাপ, আর এর রেজাল্ট্যান্ট কোন দিকে হবে, এই এর অপোজিট কোন দিকে, এইটা m2v মাইনাস j ক্যাপ। তাদের দুজনের রেজাল্ট্যান্ট বার করে দেবো, খাতাম। এবার অপশন কি রাম দেবে তুই দেখ, হিসেব মতো এ আই ক্যাপ এ জে ক্যাপ, তাহলে অপশনটা কোনটা হবে, মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, খাতাম। অপশন দেখে করা যায়। তোর কাজই হচ্ছে যখনই বোম ব্লাস্টের অঙ্ক দেবে আর মাসের রেশিও দেবে, প্রথম দুজনকে পারপেন্ডিকুলারই রাখবে, তাদের রেজাল্ট্যান্ট যে মোমেন্টাম সেটা থার্ড যে পার্টটা আছে তার মোমেন্টামের সমান হবে, তার মোমেন্টামের সমান করে দিবি। 200% নয়, 500% নয়, ইনফাইনাইট পার্সেন্টেজ অঙ্ক মিলবেই। এটাই লজিক। ইনিশিয়ালি তো চলে এসেছিল। এইখান থেকে আর একটা প্রবলেম হয়, কামান অ্যান্ড গোলা। মনে কর এরকম একটা কামান ছিল, বন্দুক আর বুলেটেরও এক, এরকম একটা কামান ছিল। কেন, এর ভিতরে প্রথমে গোলাটা ছিল, এর মাস আমি ধরছি এম, ক্যাপিটাল এম, আর এর মাস ধরছি স্মল এম। যখন গোলাটা বেরিয়ে গেল তখন কামান কি হবে, এম মাস, এটা গোলা, ছোট এম মাস। এইদিকে ইউ স্পিড নিয়ে গেলে কামান কোন দিকে আসবে, এইদিকে ভি স্পিড নিয়ে, তাহলে ভি মাইনাস হবে, মাইনাস হতেই হবে। কেন মাইনাস, কারণ এইদিকে গেলে এইদিকে আসবে, নিয়ম। আচ্ছা, তাহলে ইনিশিয়ালি এর মোমেন্টাম কত ছিল, 0, ওর মোমেন্টাম কত, m ইন্টু ভি প্লাস ছোট m ইন্টু ইউ, তাহলে এইখান থেকে ভি পেয়ে যাব কত, এম ইউ বাই ক্যাপিটাল এম। এটা কামানের ভেলোসিটি বেরোলো। মাইনাস সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য কামান ইজ গোয়িং অপোজিট অফ গোলা। এটাই কামান তো এবার চলতেই থাকবে না, থামবে মানে ওকে কেউ ফোর্স দিয়ে বাধা দেবে, কেউ রেজিস্ট করে ওকে থামাবে, সেই ফোর্সটা তোকে বলা থাকবে। তাহলে সেখান থেকে অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন বার করতে পারবো। হ্যাঁ স্যার, রিটার্ডেশন জানলুম, এটাই ইনিশিয়াল ভেলোসিটি নয়, ফাইনালি তো থামবে, তাহলে এটা ইউ হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি থামবে, কত দূরত্ব যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s মারবো, অঙ্ক হয়ে যাবে। কত টাইম পরে থামবে, ভি সমান ইউ প্লাস এটি মারবো, অঙ্ক হয়ে যাবে। ফেমাস কোশ্চেন হয় এখান থেকে। বন্দুকগুলির ক্ষেত্রেও একই কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন তুই পাবি। আমি কোশ্চেন সলভ করাবো ওই 10-15টা একদম বোর্ডসের একদম কোশ্চেন নেবো, সলিড কোশ্চেন যেগুলো আসে সেরকম কোশ্চেন এইখান থেকে দেয়। এইটা একটা ছিল। আর হয় রকেট, মোশন অফ রকেট, কারণ রকেটে কি হয়, মাস চেঞ্জ হয়। স্যার এফ ইকুয়াল টু কি পেয়েছিলাম, এম এ প্লাস ভি ডিএম ডিটি, এইটা পেয়েছিলাম যখন মাস চেঞ্জ হতো। সেই ডিএম ডিটি কি ছিল, এই ডিএম ডিটিটা ছিল রেট অফ চেঞ্জ অফ মাস, রেট অফ চেঞ্জ অফ মাস, ভেরি গুড। এই যে এই ফোর্সটা, দিস ইজ এক্সটার্নাল ফোর্স। বেসিক্যালি রকেট যে অ্যাক্সিলারেশনটা নেবে সেটা কোন দিকে, উপর দিকে, গ্যাস কোন দিকে বেরোবে, নিচের দিকে, তার ভেলোসিটি বলে দেওয়া থাকবে। তার মানে এইটা হচ্ছে টোটাল রকেটটার মাস ইনটু জি। অ্যাকচুয়ালি দিস ইজ দা mg ওয়েট ইজ ইকুয়াল টু ma প্লাস ভি ডিএম ডিটি। লিখতে পারবো, এটা গ্যাস সমেত রকেটের ওয়েট। এই এমটাও কি, গ্যাস প্লাস রকেট। তাহলে এইখান থেকে এম দিয়ে যদি ভাগ করি, জি হবে কি, এ প্লাস
ভি বাই এম इंटू डी एम डी टी। তাহলে এইখান থেকে এ কিतना होगा जी माइनस ভি বাই এম डी एम डी टी। This is the acceleration that rocket will achieve। আর স্যার এ স্যার নেগেটিভ আসবে কেন? জি নিচের দিকে আর রকেট উপর দিকে যাবে, সেই জন্য নেগেটিভ আসবে। এ কি আসবে? নেগেটিভ। এইখান থেকে আরেকটা দেয়, তোকে ডিএমডিটি বার করতে দেয় এই ইকুয়েশন থেকে। তুই আমাকে বল এইখান থেকে কি লিখতে পারবো? ভি ডিএমডিটি, ভি বাই এম ডিএমডিটি ইজ ইকুয়াল টু জি মাইনাস এ। জি মাইনাস এ মানে এটা কিন্তু নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ ধরে নেগেটিভ হলে অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে এইখান থেকে ডিএমডিটি কিतना होगा रे कालिया? ডিএমডিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি ইন্টু জি প্লাস এ। জি প্লাস এ লিখবো কেন? রকেট এইদিকে, জি এইদিকে, জি রিলেটিভ কাজ করে। কি কাজ করে? তার মানে আমরা বলতে পারি ডিএমডিটি ইজ ইকুয়াল টু এম বাই ভি ইন্টু জি রিলেটিভ। জি রকেটের অঙ্ক এর বাইরে কিচ্ছু দেবে না, ওই লক টক দিয়ে ধরে করার দরকার নাই। ইট ইজ নট ইন ইউর সিলেবাস, দেবেন না। হয়েছে? হয় তোকে, কিন্তু রকেটের অ্যাক্সিলারেশন এ অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, নেগেটিভই ধরতে হবে। সেই নেগেটিভ ধরে নিয়ে আমি এখানে প্লাস করেছি, না হলে কিন্তু জি মাইনাস এ হওয়ার কথা। মানে জি মাইনাস অফ মাইনাস এ, জি মাইনাস অফ মাইনাস এ, এ শুড বি নেগেটিভ, এ নেগেটিভ। কারণ জি কে তুই নিজের দিকে পজিটিভ নিচ্ছিস, তাহলে এ উপর দিকে যাচ্ছে মানে পজিটিভ, এই নেগেটিভ মানে রিলেটিভটা কাজে লাগাবি, তাহলেই হয়ে যায়। ডিএমডিটি দেয় বার করতে, নয়তো এ বার করতে দেয়। এই ছিল টোটাল এনএলএম, আর কোনো কিছু নেই। আরেকটা আছে বাঁদর। যখন আমরা উপরে যাই তখন আমরা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন নিতে পারি, ওক্ষেত্রে যে ব্রেকিং টেনশনটা হয় সেটাই ম্যাক্সিমাম। মনে কর এরকম একটা সুতো এরকম ঝুলছে, এইখান থেকে একটা বাঁদর উঠতে চাইছে। বাঁদরের দেখ, বাঁদরটাকে দেখ, এই বাঁদরের মাস এম, উপর দিকে টেনশন আছে টি, টি ইজ নাথিং বাট টি ম্যাক্স। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম করি, বাঁদরের ওয়েট এমজি, উপর দিকে কি আছে টি ম্যাক্স, এ উপর দিকে উঠছে মানে এ অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে, এন্ড দিস এ ইজ অলওয়েজ ম্যাক্স হয়। আমাদের এটা সহজাত প্রবৃত্তি, যখন আমরা উপর দিকে যাই, whenever we go or we move towards the upward direction, then we try to achieve the maximum acceleration so that we can achieve the maximum height at least time। কম টাইমের মধ্যে আমরা উঠতে চাই, তো এইখান থেকে তখন কি হবে? টি ম্যাক্স মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এইখান থেকে এ কত আসবে? টি ম্যাক্স বাই এম, কি টি ম্যাক্স বাই এম মাইনাস জি, অ্যান্ড দিস ইজ নাথিং বাট দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। এর বেশি হয়ে গেলে টেনশনটা বেশি হয়ে যাবে, এর বেশি হয়ে গেলেই দড়িটা ছিঁড়ে যাবে। এই রকম অঙ্ক দেয়, যেটা বাঁদরের অঙ্ক, ফেমাস অঙ্ক, বাঁদরের অঙ্ক। বাঁদরের অঙ্ক দিয়ে তোকে বাঁদর বানিয়ে দেবে। এই ছিল এনএলএম থার্ড পার্ট। এনএলএম শেষ হয়ে গেল। আমি কি চাইবো, এই ফার্স্ট সেকেন্ড থার্ডের উপরে 15খানা, 10 থেকে 15খানা বোর্ডসের কোশ্চেন, বোর্ডস রিলেটেড কোশ্চেন আমি সলভ করে দেবো একটা ভিডিওতে, সেটা পার্ট 4 হবে। তারপর আমরা ফিকশানে